গতকাল রাতে শহরের শীর্ষস্থানীয় ব্যবসায়ী শামীম আহমেদ তার নিজ বাসায় খুন হয়েছেন। কে বা কারা হত্যাকাণ্ডটি ঘটিয়েছে সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। পুলিশের একটি বিশেষ ব্রাঞ্চ ঘটনাটির তদন্তভার নিয়েছে। তবে প্রাথমিকভাবে হত্যাকাণ্ডটি ব্যবসায়িক শত্রুতার জের ধরে হতে পারে বলে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন। দেশের অবস্থা কি? চারিদিকে শুধু খুন খারাপি, আইন শৃঙ্খলার তো কোনো বালাই নাই। যে যেখানে পারছে ক্রাইম করে যাচ্ছে। আহারে, শহরের শীর্ষ একজন ব্যবসায়ী নিজের বাসায় খুন হয়ে গেল। এই ভিআইপি লোকদের যদি নিরাপত্তা না থাকে তাহলে আমাদের মতো সাধারণ মানুষ যাবে কোথায়? শুনছো, যদি কোনো কারণে খুনটুন হয়ে যায় মনে কষ্ট রেখো না, মাফ করে দিও। গিলো হাত পাচ্ছ কেন? টাকা দাও, আটা কিনবো। মস্করা করছো? না, মস্করা তুমি করতেছো। কেন? তুমি দেশের কোন গণ্যমান্য ব্যবসায়ী, কোন গণ্যমান্য ব্যক্তিটা যে তোমাকে খুন করতে আসবে? কোন হীরা জহরত ধন দৌলত টাকা পয়সা দিয়ে ভরে রাখছো যে তোমাকে খুন করে সবকিছু নিয়ে যাবে? না তাই বলে কি দেশের কথা আমি ভাবতে পারবো না? না, ভাববা না। এই সংসার নিয়ে ভাববা, তোমার মেয়ের কথা ভাববা। তোমার মেয়ে সারা রাত একটা কল সেন্টারে কাজ করে, টাকা আনে, সেটা দিয়ে নিজে খাও, আমি খাই, তোমার ছেলেটা খায়। এইসব নিয়ে ভাববা। সাত সকালে খবর শোনে আর চেতনা জাগ্রত করে। এই সমস্ত এই সংসারে চলবে না। এই আর কয় ঘন্টা লাগবে? আর কয় ঘন্টা লাগবে? খা, ওঠ। ব্যাগ নে। দাঁড়া। ইলা এসছিস? জলদি নাস্তাটা দাও। দিচ্ছি। আবার বেরোতে হবে। কেন রে মা, সারা রাত কাজ করে মাত্রই তো এলি, নাস্তাটা খেয়ে রুমে গিয়ে কিছুক্ষণ ঘুমা। একদম সম্ভব না। ওই যে আমার একটা স্টুডেন্ট আছে না, সৌরভ, হ্যাঁ, আজকে ওর মা বাসে ডাকলো, মনে হয় বাকি যে টাকা পায় ওটা দিয়ে দেবে। আহারে, তোর কত কষ্ট। এক মাস চালাবার খবরদার মা যেন টেন না। এই যে মা, নাস্তা নে মা। খুদা সাহেব। জি স্যার। এই বাড়িতে কারা কারা এসেছিল, কখন এসেছিল এবং সিসি ক্যামেরার যদি কোনো ফুটেজ থাকে সকল ডকুমেন্টস আমি চাই। জি স্যার। একটা ফুটেজ যেন ডিলিট না হয়। জি স্যার, অবশ্যই। ক্লিয়ার? জি স্যার। আর বাড়ির দারোয়ান মনে হয় 3 জন। জি স্যার। 3 জনকে আপনি এখনই থানায় নিয়ে যাবেন। জি স্যার। আমি থানায় গিয়ে প্রথমে মিটিংয়ে বসতে চাই। জি স্যার। ক্লিয়ার? জি স্যার। গো। শোন, আলামত এখন পর্যন্ত যা পেলাম তাতে শামীম সাহেব রেগুলারলি ড্রাগ নিতেন। আলামত আর কি বলে? আলামত আরও বলে শামীম সাহেবের আলু খুব প্রিয় খাদ্য ছিল। আলুখোর। আর আর প্রায় পার্টি শার্টি হতো, আই মিন লাল নীল সবুজ বাতির সমাহার। আর ওই যে আলু, শামীম সাহেবকে আলু খাওয়ানোর জন্য প্রায় রমণীদের আগমন করতো, ভিড়ভাট্টা লেগেই থাকতো। রনি, এবার আলু বলিস না, শুনতে খারাপ লাগে। ফ্রেঞ্চ ফ্রাই বল। আলু আর আলু ভাজি একই জিনিস। তবে শোন, এই যে গ্লাসটা, কালারফুল পানি, এই গ্লাসটায় পর্যাপ্ত বিষ মেশানো ছিল। বিষ মানেই মৃত্যু। পুরো বিষয়টা পরিকল্পিত ছিল। গেম ইজ অন বেবে।
এভিডেন্স এখন পর্যন্ত এটাই বলছে। বড় সাহেব ফোন ধর। স্যার কোথায়? স্যার আমার স্পটে স্যার। কোনো সাংবাদিক আসেনি তো? স্যার এখন পর্যন্ত কোনো সাংবাদিক আসতে পারেনি। এই যে তুই রাত জেগে বাইরে কাজ করিস, সারাটা রাত ঘুমাতে পারিস না, তোর তো অনেক কষ্ট হয় রে মা। আচ্ছা ইলা, তোর কাজটা দিনের বেলায় ট্রান্সফার করলে হয় না মা? না, আমি কি ইচ্ছে করে রাতে চাকরি করি? এটা তো একটু কল সেন্টার। আমাদের এখানে যখন রাত, ক্লায়েন্টের ওখানে দিন। কি করার আছে বলো? না তবুও যদি। তবুও না মা, বলো সেটাই। এই যে বিদেশিরা, ওরা কিন্তু আমাদের পেট বাঁচায়। সো ওরা যখন জেগে থাকবে আমরা ঘুমাতে পারবো না, আমাদেরও জেগে কাজ করতে হবে। সেটাই, কিন্তু এই যে তুই রাত বিরাতে বাইরে থাকিস, দেশের আইন শৃঙ্খলার অবস্থাও খুব খারাপ। আজকেও খবরে শুনলাম শহরে খুন খারাপই বেড়ে গেছে। তার মধ্যে আমাদের অতীতটাও তো। মা, একটা জিনিস আমাকে বোঝাও তো। এই যে এখন তুমি টেনশন করবে, তারপর তোমার বিপি বাড়বে, তারপর তোমাকে আমারই হসপিটাল নিয়ে যেতে হবে, ওখানে টাকা খরচ হবে। টাকা খরচ হলে তোমার আরও টেনশন হবে, তাতে কি কোনো লাভ হবে? হবে না। তার চেয়ে ভালো কোনো টেনশন না করে আমার মাথায় হাত বুলিয়ে দাও। воодушевлением слушал этот гимн. মা আমি গেলাম। বাবা, ওষুধটা খেয়ে নিও। ইলা, জি বাবা। মারে, তো রাতের চাকরিটা না করলে হয় না? না বাবা, এই মুহূর্তে আমাকে এই চাকরিটাই করতে হবে। কিন্তু মা, আমরা তো একটা সমাজ নিয়ে বাস করি,
সেই সমাজের মানুষ হয়তো এখন তোকে কিছু বলছে না, কিন্তু ভবিষ্যতে যে বলবে না তার গ্যারান্টি কিভাবে দিবি? কোন সমাজ বাবা? তুমি কোন সমাজে কথা বলছো? তোমার এই সমাজ প্রতি মাসে এসে তোমার বাড়ি ভাড়াটা দিয়ে যায়? গ্যাস, পানি, বিদ্যুৎ এই বিলগুলো দিয়ে গেছে? এই যে সামিরের স্কুল ফিস, কোচিং ফিস, প্রতিদিন স্কুলে যাওয়া আসা রিক্সা ভাড়াটা দিয়ে গেছে? হ্যাঁ, কখনো জিজ্ঞেস করেছে তুমি ওষুধ শেষ কিনা, তুমি ওষুধ খেয়েছো কিনা? আমাদের ঈদের জামা কাপড় দিয়ে গেছে? মা আমি না না, কষ্ট করে তোমার কিচ্ছু বলা দরকার নেই, উত্তরটা এক শব্দে আমিই দিয়ে দিচ্ছি না। আর যদি উত্তরটা নাই হয়ে থাকে তাহলে এই সমাজকে এত গুরুত্ব দেওয়ার কি আছে? সমাজ নামের পোকাটা মাথা থেকে বের করে দাও বাবা। মা, তুমি একটু বাবাকে বুঝিয়ে বলো। ইলা, তোর বাবার কথায় কান দিস না, তুই যা। আহা যা তো। সরি বাবা, তোমার সাথে এভাবে কথা বললাম। আসি। তোমার কি দিন দিন বুদ্ধি শুদ্ধি লোপ পেয়ে যাচ্ছে নাকি? খেয়ে দেওয়ার কাজ পাও না? এই কি আঁকিবুকি করিস, কি আঁকিবুকি করিস? বল, মুখস্থ কর, পড়া মুখস্থ কর, জোরে পড়। বসে কাক উঁচু তারে, তীক্ষ্ণ চোখ পোড়া রোদে। বসে কাক উঁচু তারে, তীক্ষ্ণ চোখ পোড়া রোদে। পিঁপড়ার ভিড় ঠেলে শুকনো জমাট কালো রক্ত পিছে। হাজার সূর্য টুকরো কাছে, জানালায় দূর চোখ কোনো মতে। হাত উঁচিয়ে লুকিয়ে বাঁচে, এখানে ভাবে থমকে থাকে ভোর, অপেক্ষাতে তো। এখানে ভাবে থমকে থাকে ভোর, অপেক্ষাতে তো। দরজা ভেঙে টুকরো করে বেরিয়ে আয়, বেরিয়ে আয়, বেরিয়ে আয়। বেরিয়ে আয়, বেরিয়ে আয়। এখানে ভাবে থমকে থাকে ভোর, অপেক্ষাতে তো। এখনো নাস্তা খাওয়া শেষ হলো না, দুধটা খাও। শহরে আবারও খুন, এবার একজন নামকরা ব্যবসায়ী। তাড়াতাড়ি দাও। রহমতুল্লাহ নামক ব্যবসায়ী গতকাল রাতে রহস্যজনকভাবে রাজধানীর ক্লাব 69-এর একটি রুমে গুলিবিদ্ধ হয়ে নিহত হন। একের পর এক ব্যবসায়ী খুনে তীব্র নিন্দা জ্ঞাপন করেছেন ব্যবসায়ী নেতারা। জনমনে বিরাজ করছে আতঙ্ক। পুলিশের একটি বিশেষ ব্রাঞ্চ ঘটনাটি তদন্তে নেমেছে। কেন জর্জারি করলো নাকি আবার? দিনেও থেমে ছিল না রোহিঙ্গা অনুপ্রবেশ। ঈদ আনন্দ মাটি করে প্রাণ বাঁচাতে হাজার হাজার রোহিঙ্গা এই যে বাংলাদেশে লুকায় অনুপ্রবেশ রাখছে, করেছে। একটা থাপ্পড় দিয়ে না গেল। প্রায় ৭,০০০ রোহিঙ্গা কক্সবাজারের রুখিয়ার কুতুপালং অনিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্প সহ আশপাশের গ্রামগুলোতে আশ্রয় নিয়েছে। এমন বিবর্ণ নিরানন্দ ব্যাগনে? বেদনাবিধুর ঈদ আর কখনো আসেনি রোহিঙ্গা মুসলমানদের জীবনে। এমন ঈদ অনাকাঙ্ক্ষিত।
কক্সবাজারে অনুপ্রবেশ করা ধরো। রোহিঙ্গা মুসলমানদের ঈদের দিনটিও কেটেছে ভয়ার অনিশ্চয়তায়। ঈদের আনন্দ উপভোগ তো দূরের কথা, প্রাণ বাঁচাতে ঈদের দিনেও সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে পালিয়ে আসে হাজার হাজার। ইলা নাস্তা করে নিতি মা? না আমার ইচ্ছা করতেছে না। ইচ্ছে করছে না কেন? জ্বর টর আসেনি তো? জ্বর আসে না। বেশ গরম, আমি থার্মোমিটারটা নিয়ে আসি। লাগবে না, এদিকে আসো, আমাকে জড়ায় ধরো। ঠিক এরকম। তুমি যাও, আমি ঘুমাবো। তুই হঠাৎ হঠাৎ। কিচ্ছু না, তুমি যাও। মা এরকম করে না। মা বললাম তো যাও। ব্যবসায়ী শামীমের একমাত্র বিজনেস পার্টনার ছিল এই রহমতুল্লাহ। 14 বছরের বিজনেস ওদের একসাথে। সন্দেহের তীরটাও কিন্তু এই রহমতুল্লাহর দিকে। তা ছিল, কিন্তু এখন সন্দেহভাজন নিজেই তো মৃত। সুতরাং কি বুঝলাম? দুটো খুনের খুনি একজনই। সিরিয়াল কিলার হতেই পারে, কারণ অ্যামাউন্ট, পূর্ব শত্রুতা কিংবা অন্য কিছু হতে পারে। এবার ঝড় উঠবে। স্যার, আচ্ছা আমাকে একটু বলবে হচ্ছেটা কি? ব্যাক টু ব্যাক খুন হচ্ছে, বিশিষ্ট ব্যবসায়ীরা খুন হচ্ছেন। তোমরা করছোটা কি? হ্যাঁ, আমাকে তো উপর থেকে চাপের উপর রেখেছে, যা তা শোনাচ্ছে। এভাবে চললে হবে না, কেসগুলার কুল কিনারা করো জলদি, স্যার না হয় মিডিয়া তো আমাদেরকে ধুয়ে ফেলবে। বুঝেছো? উপর থেকে প্রেশার নিতে পারছি না, জলদি কিছু করো, না হয় সোজা পার্বত্য চট্টগ্রাম, ওখানে গিয়ে যত খুশি বন্য মশা মেরো। স্যার। যাও যাও, কাজ করো। ইয়েস স্যার। শুধু ঝড় না, বজ্রপাত। সরি ভাবি, ঠিক আছে, কাজের লোক নাই তো আমি নিজেই চা বানালাম। এর দরকার ছিল না। থ্যাংক ইউ। থাক। তা সবাই ভালো, তাই না? আচ্ছা ভাবি, আপনার মেয়ে যেন কোথায় কাজ করে? আমার মেয়ে একটা কল সেন্টারে কাজ করে। অনেক রাতে ডিউটি, তাই না? হ্যাঁ, রাতে কাজ করে। আহারে, কত কষ্ট। জি ভাবি, আমার মেয়েটার আসলে কষ্টই হয়ে গেছে, এইটুকু বয়সে এত রাতে কাজ করে। না ভাবি, একটা কথা বলি। জি অবশ্যই। আপনার মেয়ে শুধু কি কল সেন্টারে কাজ করে, না অন্য কোথাও কাজ করে? ও আগে তো 3টা টিউশনি করতো, আচ্ছা। এখন তার মানে ব্যবসাটা আপনারা 3 জন মিলে করতেন? আর আপনার 3টি ছেলে, 2টা মরে গেল, রইল বাকি 1। আপনি কি বলতে চাচ্ছেন? আপনি বলতে চাচ্ছেন আমার বন্ধুদের আমি খুন করে ফেলেছি? আমার ছোটবেলার বন্ধু, ওদেরকে আমি ষড়যন্ত্র করে মেরে ফেলেছি, আপনারা বলতে চাচ্ছেন? টিস্যু লাগবে না। আমার 3 নম্বর কোশ্চেনের অ্যান্সারটা খুব স্বাভাবিক। শামীম সাহেব এবং রহমতুল্লাহ
মাহবুবুল্লাহ সাহেবের আন্ডারগ্রাউন্ডের যে বিজনেসটা ছিল সেটা দেখাশোনা কে হচ্ছে? আই মিন মাদকের বিজনেসটা। ইম্পসিবল, অসম্ভব। আপনি শেষ পর্যন্ত আমার তুই মরা বন্ধুকে মাদক ব্যবসা হিসেবে এস্টাবলিশ করতে চাচ্ছেন? এটা আপনাদের কাজ। ইম্পসিবল। মাদকের ব্যবসাটা কি এখন আপনি দেখেন? একজন ভদ্র ব্যবসায়ীকে ডেকে এনে আপনারা যেভাবে যারা করছেন মোটেও ঠিক হয়নি। নেক্সট টাইম থেকে কোর্ট থেকে অর্ডার নিয়ে এসে তারপর আমাকে কল করবেন। ধন্যবাদ, প্লিজ যেতে দিন। না মানে বলছিলাম কি, কোনো হোটেল টোটেলে কিছু করে কি না? মানে ভাবে একটু বুঝিয়ে বলেন তো, আমি ঠিক মানে না ভাবি, মানে ওকে না মাঝে মাঝে গভীর রাতে অন্যরকম পোশাকে খুব সুন্দর মেকআপে হোটেলে দেখা যায়। আপনি আর একটু স্পষ্ট করে বলুন তো, আমার ঠিক মাথায় ঢুকছে না কথাগুলো। না ভাবি, মানে আপনার ভাই ওকে অন্যরকম পোশাকে গভীর রাতে হোটেলে খুব সুন্দর মেকআপে দেখেছে কিনা, তাই বলছিলাম কথাটা। উঠুন উঠুন এটা উঠুন, এটা কি হচ্ছে? আমার বাসা থেকে বের হয়ে যান, আর কখনো আমার বাসায় আসবেন না। ভীষণ নোংরা মনের মানুষ আপনি। আর এই যে আপনি ওনার সঙ্গে যদি একমত হয়ে থাকেন, আপনিও আমার বাসায় কখনো আসবেন না। যান, বের হয়ে যান। মানে ভাবি, এই আপনার কোন ভাইকে বিয়ে করেছি আমি? কিসের ভাবি? বারবার ভাবি আর দেখলা। বের হন, এদিকে আসুন, আসুন আসুন, আরে আসুন, তাড়াতাড়ি বের হয়ে যান। একটা কথা না, বের হয়ে যান, যান। জঘন্য মহিলা। আরে জঘন্য সব মহিলা, যা তা কথা বলছে। হ্যাঁ, আমার সামনে আমার মেয়েকে নিয়ে জঘন্য কথাবার্তা বলে কিনা। তার হাজবেন্ড নাকি দেখছে যে রাতের বেলা হোটেলে তুই কি সব পোশাক পরে মেকআপ নিয়ে নাকি ঘুরে বেড়াস। কত বড় দুঃসাহস! আমার ইচ্ছা করছিল একদম ঝাড় ধাক্কা বের করে দিতে। শান্ত হও, শান্ত হও তুমি। তোর মাকে না হয় শান্ত করলি, কিন্তু এলাকার মানুষজনের মুখ তো আর বন্ধ করতে পারছি না। আর এভাবে ঘরের মধ্যে বন্দী হয়ে থাকা যায় না। চোখ বন্ধ করে দেখলাম না, কান বন্ধ করে শুনলাম না, মুখ বন্ধ করে চুপচাপ থাকলাম। এভাবে আর কতদিন? তুমি কি বলতে চাচ্ছ আমি বুঝতে পারছি বাবা। ঠিক আছে, আমি এই চাকরিটা ছেড়ে দেব, আবার টিউশনি করব। আগে 5টা করতাম, এবার 6-7টা করব। কিন্তু আমার কিছুদিন সময় লাগবে, আমার কিছু কাজ বাকি আছে। আরেকটা কথা মা, উনি যে তোমাকে বললো আমাকে রাতেরবেলা হোটেলে দেখেছে তার হাজবেন্ড, তুমি ওনাকে জিজ্ঞেস করতে পারলে না রাতের বেলা ওনার হাজবেন্ড হোটেলে কি করছিল? এই জন্যেই তোমাকে আমার এত ভালো লাগে। তুমি আমাকে যেভাবে ভালোবাসো এইভাবে আর কেউ আদর করে না, বিশ্বাস করো। ফেসবুকে তোমার প্রথম ছবি দেখি ভালোবেসে ফেলেছি। তোমার জন্য একটা ফ্ল্যাট রেডি করেছি, চলো তোমার ঘরটা তোমাকে দেখাই।
জন্য? কার জন্য? আমাদের জন্য? মানুষ মানুষ যা বলতো সব 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 সত্যি, সব সব কেন? কিসের জন্য? কার জন্য? না মা, আমি সব উত্তর দিব, শুধু তোমাদের না, লক্ষ লক্ষ মানুষদেরকে উত্তর দেব। কি হবে? কি হবে? কি হবে? আপনাদের মুখোমুখি হয়েছি আপনাদের সাথে কিছু কথা বলার জন্য, কারণ আমার মনে হচ্ছে এখনই সঠিক সময়। কথাগুলো আমার এবং আমার পরিবারের হতে পারে, কিন্তু আমি চাই সবাই শুনুক, কারণ সত্যটা সবার জানার উচিত। শুরু করব একটা ছোট্ট গল্প দিয়ে। শহরের এক কোণায় একটি পরিবার ছিল। বাবা, মা, 2 বোন এবং ছোট্ট একটা ভাই। খুব হাসি খুশি একটা পরিবার। একটা সময় বাবা অসুস্থ হয়ে পড়ে, যার কারণে সে নিজের পায়ে হাঁটার শক্তিটা হারিয়ে ফেলে। তারপর যা হয়, খুব হাসি মুখে বড় বোনটি সব দায়িত্ব নিয়ে ফেলে, চাকরি খোঁজে এবং চাকরি পেয়েও যায় বড় একটা অফিস রিসেপশনিস্ট হিসাবে। সবকিছু ভালো যাচ্ছে, কিন্তু একটি রাতে মেয়েটি বাসায় ফিরছিল না। তার পরিবার টেনশনে কখন ফিরবে, কোথায় তাদের মেয়ে, আসছে না কেন? কারণ তাকে বাসায় ফিরতে দেয়া হয়নি, ও বাসায় ফিরতে পারেনি। অফিসের বস এবং তার 2 বন্ধু মেয়েটিকে লাঞ্ছিত করে, রেপ করা হয় তাকে। পরদিন যাতে মেয়েটা এই 3 জানোয়ারের নাম না বলে দিতে পারে, 3 শয়তান মিলে তাকে খুন করে। 3 প্রভাবশালী ব্যক্তি। তারা কি জেলে যাবে? যায়নি, তারা বেঁচে গিয়েছে। মেয়েটির পরিবার অনেক চেষ্টা করেছিল, কিন্তু পারেনি। সবাই সবকিছু ভুলে গেল। কেন মনে রাখ, কার কি আসে যায়? কিচ্ছু আসে যায় না। এবার আপনাদের মেয়েটির আসল নাম বলি, মীরা। আর ওই 3 ক্রিমিনাল হলো শামীম আহমদ, রহমতুল্লাহ আর নেওয়াজ শরীফ। গতকাল রাতের পর নেওয়াজ শরীফ বেঁচে আছে কিনা আমি ঠিক বলতে পারছি না, কিন্তু প্রথম 2 জনের খুন আমি করেছি। আজকে সবার সামনে আমার অপরাধটা স্বীকার করছি। আমি খুন করেছি, কারণ আমার বড় বোন মীরা বিচার পায় নাই। আমাকে যেই শাস্তি দেওয়া হবে আমি সেটাই মেনে নেব, কিন্তু
এই যে আপনারা যারা আমাকে দেখছেন, তাদের কাছে আমার শুধু একটা রিকোয়েস্ট, একটা অনুরোধ, নারীদেরকে সম্মান করা শিখুন। তারা যাতে নিজেদের কাজ, পড়ালেখা সবকিছু নিরাপদভাবে করতে পারে, আর আমাদের অধিকারটা আমাদেরকে দেয়া আপনাদের দায়িত্ব, আপনাদের সবার দায়িত্ব।